আমাদের চারপাশে আমরা অনেক ধরনের পদার্থ দেখতে পাই। আমাদের চারপাশে কি রয়েছে? বায়ু রয়েছে। আমরা জল খাই। আমাদের শরীরে 70 থেকে 75 ভাগ জল রয়েছে। তাছাড়াও কি রয়েছে? অন্যান্য পদার্থ। আমরা যে সাজি, গয়না পরি, সেটা এক ধরনের পদার্থ। আমরা যে খাবার খাই, সেটা এক ধরনের পদার্থ। তাহলে এই যে এত পদার্থ নিয়ে আমরা রোজ নাড়াচাড়া করি, আমরা বিভিন্ন ধরনের পদার্থকে আমরা সবসময় আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। তাহলে এই পদার্থ সবাই কি একই রকম? তাদের ধর্ম কি একই? না তো, বিভিন্ন জনকে বিভিন্ন পদার্থকে বিভিন্ন রকম দেখতে। কোনোটা চকচক করে, কোনোটা ব্লার মানে ডাল, মানে অতটাও চকচকে নয়। কোনোটায় আওয়াজ হয় ভালো, বেশ একটা অন্য ধরনের আওয়াজ। কোনোটায় আওয়াজ হয় না, যেমন আমরা ইরেজার মাটিতে ফেললে কোনো আওয়াজ হবে না, কিন্তু আমি যদি একটা লোহার কোনো জিনিস বা আমার কানের সোনার দুল, সেটা যদি মাটিতে পড়ে, একটা ঠং করে আওয়াজ হবে। তাহলে তাদের তো সব ধরনের ধর্ম এক নয়। তাহলে পদার্থ কত ধরনের, অনেক ধরনের আছে। চলো আজকে সেই পদার্থের বিভিন্ন ধরন নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্স টিচার, টাইম সেল একাডেমির পক্ষ থেকে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থের ধরন বা ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ম্যাটারকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স আর একটা হচ্ছে মিক্সচার। ম্যাটার দু ধরনের, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স মানে যেটা বিশুদ্ধ, আর একটা হচ্ছে মিক্সচার মানে মিশ্রণ। এবার এই যে পিওর সাবস্টেন্স, এই পিওর সাবস্টেন্স মানে যেটা বিশুদ্ধ। আমরা বায়ু, যেটা বায়ু আমাদের চারদিকে রয়েছে, বায়ুতে আমরা জানি অনেক ধরনের গ্যাস রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, ধুলোকণা রয়েছে। তাহলে এটা মোটেই একটা বিশুদ্ধ কোনো পদার্থ নয়। তাহলে বায়ুকে আমরা বলতে পারি মিশ্রণ বা মিক্সচার। বিশুদ্ধ পদার্থ কি? যেটা কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়েই তৈরি। যেমন আমি বলতে পারি বিশুদ্ধ জল। জলে কেবলমাত্র বিশুদ্ধ জল মানে সেখানে কেবলমাত্র জলই রয়েছে, জল ছাড়া অন্য কিছু নেই। তাহলে বিশুদ্ধ জল একটা হচ্ছে পিওর সাবস্টেন্সের এক্সাম্পল। এবার বিশুদ্ধ জল সেটাও পিওর সাবস্টেন্স, সেটা একটা তরল। আবার আমি যদি বলি তার, অ্যালুমিনিয়ামের ফয়েল যেগুলো থাকে, যেগুলোতে আমরা খাবার প্যাকিং করি, অ্যালুমিনিয়ামের ফয়েল, তারপরে হচ্ছে লোহার রড, তাহলে এরা তো আবার কঠিন। তাহলে জল যা, অ্যালুমিনিয়ামের ফয়েলও কি সেম? না, এদের দুজনকে আবার আলাদা বলা যায়। জলকে বলা হচ্ছে কম্পাউন্ড, আর এই যে অ্যালুমিনিয়ামের ফয়েল বা লোহার রড, তারা কিন্তু এলিমেন্ট দিয়ে তৈরি। এলিমেন্ট আর কম্পাউন্ড, এটা ডিফাইন কি করে করব? এলিমেন্ট হচ্ছে এমন পদার্থ যার প্রত্যেকটা অণু, পরমাণু একই ধরনের পরমাণু দিয়েই গঠিত। তার মানে আমি যদি ধরি লোহার রড, সেখানে কেবলমাত্র লোহাই রয়েছে, লোহার সংকেত হচ্ছে Fe, তো লোহাই রয়েছে। যদি আমি বলি অ্যালুমিনিয়ামের ফয়েল, সেখানে কেবলমাত্র অ্যালুমিনিয়ামই রয়েছে। তাহলে এরা হচ্ছে আমার এলিমেন্ট। আর কম্পাউন্ড, যেমন আমি বললাম জল, জলের সংকেত কি? H2O। তার মানে এখানে কি হচ্ছে, দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন, তারা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ডিংয়ের থ্রু দিয়ে অ্যাটাচড। তাহলে এই যে H2O মিলে আমার তৈরি করছে জল। তাহলে এইটা হচ্ছে কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ড কাকে বলবে? যখন বিভিন্ন এলিমেন্টের অ্যাটমগুলো কেমিক্যালি বন্ডেড হয়ে, তারা রাসায়নিকভাবে বন্ধন করে একটা কোনো পদার্থ তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড জল যে কোনো জায়গার, আমি যদি সমুদ্রের থেকে জল নিয়ে সেটাকে বিশুদ্ধ করি, বা ট্যাপ কলের জল নিয়ে সেটাকে বিশুদ্ধ করি, বিশুদ্ধ জলে কিন্তু সবসময় বিশুদ্ধ জলের একটা অণুতে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনই থাকছে। তার মানে এরা কেমিক্যালি কম্পাউন্ডেড হলেও
এখানে কিন্তু যেই যে পরমাণুগুলো বা অ্যাটমগুলো আছে তাদের রেশিও ফিক্সড। এখানে কিন্তু 2:1 রেশিওতে হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড। আর এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে যে যে পদার্থ কেবলমাত্র একই ধরনের পরমাণু দ্বারা গঠিত, যেমন আয়রন, যেমন অ্যালুমিনিয়াম, যেমন সোনা, যেমন হাইড্রোজেন গ্যাস, যেমন অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন H2, অক্সিজেন O2, এরা কেবলমাত্র কিন্তু অক্সিজেন কেবলমাত্র অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তাহলে এরা হচ্ছে এলিমেন্ট। তো এরকম কত ধরনের এলিমেন্ট আছে, প্রচুর এলিমেন্ট। আমাদের পৃথিবীতে বোধহয় মিলিয়ন ট্রিলিয়ন এলিমেন্ট আছে না। 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ কেবলমাত্র 69 খানা এলিমেন্টকে নিয়ে একটা পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন। পিরিয়ডিক টেবিল কি, সেটার ব্যবহার কি, সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। যেটা বলছি যে এখানে উনি 69টা এলিমেন্ট নিয়ে সেটা উনি একটা পিরিয়ডের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন, তার অ্যাটমিক ওয়েট অনুযায়ী সাজিয়ে দিয়েছিলেন। এবং উনি প্রেডিক্টও করেছিলেন যে এরপরে টোটাল আমরা 118টা মৌল পেতে পারি। বর্তমানে 118টা মৌলই পাওয়া গেছে, তার মধ্যে কেবলমাত্র 98টা প্রাকৃতিক, মানে যেটা আমাদের নেচারে পাওয়া যায়, আর বাকি 20টা কিন্তু আর্টিফিশিয়ালি কৃত্রিমভাবে পাওয়া গেছে। তাহলে এইটা হচ্ছে 98টা হচ্ছে ন্যাচারাল আর 20টা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, তাহলে বিশ্বে এখনো অবধি আবিষ্কৃত কতগুলো মৌল রয়েছে? 118টা। সবগুলো কিন্তু একদিনে আবিষ্কার হয়নি, 2016 অবধি তাদের সময় লেগেছে পুরো 118টা মৌল তৈরি করতে। 2016তে লাস্ট 4টে মৌল আবিষ্কৃত হয়েছে, যেটা WBCS এর জন্য খুব ইম্পর্টেন্ট যে লেটেস্ট মৌলগুলো কি কি আবিষ্কৃত হয়েছে। চলো সেটা একটু দেখে নেওয়া যাক এবং তাদের নামকরণ কিভাবে হয়েছে। দেখো আমি বোর্ডে 4টে এলিমেন্টের নাম লিখেছি, যেটা 2016 সালে আবিষ্কার করা হয়েছে। 4টেই আর্টিফিশিয়াল এলিমেন্ট, মানে এগুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। ফার্স্টেরটা দেখো নিওনিয়াম, যার সংকেত হচ্ছে NH এবং যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 113। আর এইটা কারা আবিষ্কার করে? জাপানের রিসার্চ টিম এইটা আবিষ্কার করে। তো সেই জন্য জাপানের একটি শহরের নাম অনুসারেই এটার নামকরণ করা হয়েছে। নেক্সট যে এলিমেন্টটার কথা আমরা বলবো সেটা হচ্ছে মস্কোভিয়াম। মস্কোভিয়াম হচ্ছে MC, যার সংকেত, এবং সেটার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 115, যেটা রাশিয়ার রিসার্চাররা এটা আবিষ্কার করেন। তো রাশিয়ার মস্কোর নাম অনুযায়ী এটা মস্কোভিয়াম হয়েছে। থার্ড সেটা আমরা আসছি টেনেসিন বা TS, যার পরমাণু ক্রমাঙ্ক 117। এটা কোথাকার? এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। আর ফোর্থ হচ্ছে ওগানেসন, যেটা 118তম মৌল, মানে আমাদের পিরিয়ডিক টেবিলের লাস্ট এলিমেন্ট হচ্ছে ওগানেসন। সেটাও রাশিয়া থেকেই তৈরি করা হয়, কিন্তু রাশিয়ার একটা শহরের নামে একবার যখন এই নামকরণটা হয়েছে, এটা কিন্তু কোনো শহরের নামে হয়নি, সেটা রাশিয়ান ফিজিস্ট উরি ওগানেসিয়ান, তার নামে কিন্তু এই নামকরণটা হয়েছে। তো এই 4টে এলিমেন্ট হচ্ছে সবচেয়ে লেটেস্ট আবিষ্কার করা এলিমেন্ট। তো এবার চলো আমরা এই যে এলিমেন্ট তাদেরকে আবার ক্লাসিফাই করি, তারা কত ধরনের, কিভাবে তাদেরকে আইডেন্টিফাই করব। আচ্ছা, এবারে এলিমেন্ট বা মৌল এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ধাতু বা মেটাল, দ্বিতীয় হচ্ছে অধাতু বা নন মেটাল, এবং তৃতীয় হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড। ধাতু এবং অধাতু এই দুজনের ধর্মের
মধ্যে কি কি পার্থক্য আছে সেটা আমরা আগে দেখে নিই। এবং এই দুটোর মাঝামাঝি সবসময় থাকে ধাতুকল্প। ধাতুকল্প এমন একটা পদার্থ যেখানে ধাতুর ধর্ম কিছুটা রয়েছে, অধাতুর ধর্ম কিছুটা রয়েছে। তাহলে ধাতুর ধর্ম কি আর অধাতুর ধর্ম কি সেইগুলো আমরা আগে যদি জানতে পারি, তাহলে এর মাঝামাঝি পজিশনে থাকবে ধাতুকল্প বা মেটালয়েড। তাহলে এবার আমরা ধাতু ও অধাতুর মধ্যে তাদের ফিজিক্যাল প্রপার্টি অর্থাৎ ভৌত ধর্ম এবং কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ রাসায়নিক ধর্মের মধ্যে কি কি তফাৎ রয়েছে, কখন কারা ধাতু হবে আর অধাতু হবে সেইটা নিয়ে একটু আলোচনা করব। ধাতুর ধর্ম কি? ফার্স্ট হচ্ছে তারা মেলিয়েবল মানে নমনীয়, তাদেরকে পিটিয়ে পাতে পরিণত করা যায়। আমরা অ্যালুমিনিয়ামের পাত জানি, লোহার পাত জানি। তাহলে যে ধাতুর প্রথম ধর্ম হচ্ছে এরা খুবই নমনীয়, এদেরকে পিটিয়ে পাতে পরিণত করা যাবে। অধাতু বা নন মেটালদের কিন্তু পিটিয়ে পাতে পরিণত করা যাবে না, এরা হয় ব্রিটল ইন নেচার। একটা উদাহরণ দিই, কয়লা। কয়লা কি? কয়লা হচ্ছে কার্বন। কার্বনের এক বিশেষ রূপভেদ হচ্ছে কয়লা। কয়লাকে আমি যখন পেটাবো তখন সেটা কি হয়ে যাবে? ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, অর্থাৎ তারা ভঙ্গুর, তারা ব্রিটল। কিন্তু একটা লোহাকে পেটালে সেটা কখনোই ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে না, সেটা পাতে পরিণত হবে। তাহলে কি? লোহা একটা ধাতু যেটা মেলিয়েবল বা নমনীয়, কিন্তু অধাতুরা নমনীয় নয়, তারা ব্রিটল। নেক্সট আসছি, তারা হচ্ছে ডাকটাইল, অর্থাৎ তাদের মধ্যে ডাকটিলিটি রয়েছে। ডাকটাইল মানে প্রসারণশীল। প্রসারণশীল মানে যাদেরকে সরু করে লম্বা তার তৈরি করা যায়। এটার সবচেয়ে ভালো উদাহরণ কি? সোনা, রূপো, তাদের গয়না। একটা রূপো সে হচ্ছে সবচেয়ে বেশি প্রসারণশীল। 100 মিলিগ্রাম রূপোকে আমরা সরু তার, কতটা তার বানানো যায়? 200 মিটার লম্বা তার বানানো যায় 100 মিলিগ্রাম সোনা বা রূপোর থেকে। তাহলে রূপো হচ্ছে সবচেয়ে প্রসারণশীল, সেই জন্যই সোনা এবং রূপো সেইগুলো দিয়ে কিন্তু গয়না বানানো যায়। গয়নার যে খুব সরু সরু তার বা পাতের কাজ হয় সেগুলো সোনা বা রূপোর সাহায্যে খুব ভালো করা যায়, লোহা সাহায্যে কিন্তু অত ভালো করা যাবে না। কারণ কি? সোনা রূপো সবচেয়ে বেশি প্রসারণশীল বা ডাকটিলিটি তাদের মধ্যে ম্যাক্সিমাম। তাহলে লোহার মেটালের এক ধরনের এটা আর একটা ধর্ম কি? যে তারা ডাকটাইল হয় বা তাদেরকে সরু তারে পরিণত করা যায়। 3 নম্বর হচ্ছে তাদের হাই টেনসিল স্ট্রেংথ। তাদের ঘাত সহনশীলতা কিন্তু অনেক বেশি। সেই জন্যই যে কোনো জাহাজের যে আমাদের বেস বা যে কোনো ক্ষেত্রে আমাদের এরোপ্লেনের বেস, এরোপ্লেনের বডি, যে কোনো আমাদের যন্ত্রের বডি সেইগুলো কিন্তু সবসময় কি হয়? মেটালের তৈরি হয়। কারণ তাদের ঘাত সহনশীলতা অনেক বেশি, সেটা কমজোর না, সেটা অনেক শক্তিশালী হয়, খুব সহজেই সেটা ভেঙে যায় না। যেটা অধাতুদের কিন্তু অতটা তাদের টেনসিল স্ট্রেংথ হয় না। 4 নম্বর হচ্ছে এরা খুবই হার্ড হয়, সেটা টেনসিল স্ট্রেংথের কারণেই এরা যথেষ্ট হার্ড, কিন্তু নন মেটালরা অতটা হার্ড নয়। 5 নম্বর হচ্ছে এদের হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট মানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এদের খুবই বেশি। এক্সেপশন আছে এখানে। এক্সেপশনকে সোডিয়াম বা পটাশিয়াম। সোডিয়াম বা পটাশিয়াম
লিথিয়ামও আছে। এরা তিনজন এমন একটা ধাতু যাদের এই তিনটে প্রপার্টি একটু এক্সেপশন। কি? এরা অতটা ঘাত সহনশীল নয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এরা খুবই নরম, হার্ড নয়, এরা খুবই নরম। আর কি? এদের মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টও কিন্তু খুব কম হয়। তাহলে এই তিনটে প্রপার্টির এক্সেপশন কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। যারা এক্সেপশন তাদের নিয়ে কিন্তু কোয়েশ্চেন অনেক বেশি আসে। আবার মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট আমি কি বললাম? মেটালের সবচেয়ে বেশি হয়, নন মেটালের কম হয়। নন মেটালদের খুব সহজেই গলানো বা তাদের সহজেই গ্যাসে পরিণত করা যায়। এখানে আবার একটা এক্সেপশন রয়েছে, সেটাকে গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে কার্বনেরই একটা রূপভেদ। কার্বন হচ্ছে নন মেটাল বা অধাতু, কিন্তু তার রূপভেদ এই গ্রাফাইট। তার কিন্তু মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট 3700 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তার মেল্টিং পয়েন্ট হচ্ছে 3700 ডিগ্রি সেলসিয়াস, এত বেশি। তাহলে এটা কিন্তু একটা এক্সেপশন। হার্ডের ক্ষেত্রে আমি যদি বলি, হিরে বা ডায়মন্ড, সেটা কি? সেটাও কার্বনের একটা রূপভেদ। সেটা কিন্তু প্রাকৃতিক সবচেয়ে কঠিনতম বস্তু। তাহলে নন মেটালদের মধ্যে তারা অতটা কঠিন না হলেও একটা এক্সেপশনকে, সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড হচ্ছে এমন একটা এক্সেপশন যার হার্ডনেস ম্যাক্সিমাম। প্রকৃতিতে ওর চেয়ে বেশি হার্ড কিন্তু আর প্রাকৃতিকভাবে ন্যাচারালি কোনো বস্তু নেই। আর্টিফিশিয়ালি তৈরি করা পসিবল, কিন্তু ন্যাচারালি ওর চেয়ে হার্ড কোনো বস্তু নেই। তাহলে 5টা প্রপার্টি হলো, আরও কিছু প্রপার্টি আছে। ছ নম্বর হচ্ছে মেটালস আর গুড কন্ডাক্টর। গুড কন্ডাক্টর, কন্ডাক্টর মানে ভালো পরিবাহী। এবার পরিবাহী কিসের পরিবাহী? তাপ পরিবহন করতে পারে বা তড়িৎ পরিবহন করতে পারে। পরিবাহী দু ধরনের হয়, যারা তাপও পরিবহন করতে পারে বা তড়িৎ পরিবহন করতে পারে। মেটালরা দুটো ধরনেরই পরিবহন খুব ভালো করে, মানে দে আর গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তারা খুব ভালো তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে। নন মেটাল বা অধাতুরা সেরকম পারে না। গ্যাস, ক্লোরিন গ্যাস, আয়োডিন গ্যাস, অক্সিজেন, তারা নিজেরা কিন্তু তড়িৎ ভালো পরিবহন করতে পারে না। কিন্তু আবার এখানে এক্সেপশন আছে। কারা কারা সেই এক্সেপশন? ডায়মন্ড আর গ্রাফাইট, তারা অনেক জায়গায় এক্সেপশনালি কাজ করে। তো ডায়মন্ড, তারা এমন একজন নন মেটাল যে কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট, যে তাপ পরিবহন করতে পারে। সে তাপ পরিবাহী খুব ভালো, কিন্তু সে ইলেকট্রিসিটি বা তড়িৎ পরিবহন করতে পারে না। সেই জন্য কোথাও কোথাও ডায়মন্ডের গুঁড়োকে কিন্তু অন্তরক বা ইনসুলেটর হিসেবেও ব্যবহার করা হয়। তারা তাপ পরিবহন করতে পারে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। আবার গ্রাফাইট, সে এমন একজন নন মেটাল যে গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। গুড কন্ডাক্টর। তার মানে সে তাপ এবং তড়িৎ দুটোই সমানভাবে পরিবহন করতে পারে। এই জন্য ইলেকট্রিসিটি, যে কোনো ইলেকট্রোড বা যে কোনো ইলেকট্রিক্যাল পার্টসে অনেক সময় কিন্তু গ্রাফাইটকে ইউজ করা হয় তড়িৎদ্বার হিসেবে, কারণ এ খুব ভালো ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে। তাহলে এটা হয়ে গেল কন্ডাক্টিভিটি, একটা পয়েন্ট। 7 হচ্ছে সোনোরাস।
সোনোরাস মানে কঠিনরা যখন কঠিনে আওয়াজ করা হয় তখন তারা একটা খুব জোরালো শব্দ তৈরি করে, আর কিন্তু নন মেটালরা সাধারণত তারা জোরালো শব্দ তৈরি করে না। এই জন্য স্কুলে বেল বা ঘন্টা, যেটা হাতুড়ি দিয়ে, ইলেকট্রিক্যাল বেল তো আছেই, তাছাড়া হাতুড়ি দিয়ে যেটাতে মারা হয় সেটা কিন্তু বেল মেটাল, ওটা মেটালের তৈরি হয়। এটা কিন্তু কাঠের বা অন্য কিছুর হয় না। কারণ কি, যে আওয়াজটা তৈরি হবে সেটা 1 তলা থেকে 3 তলা 4 তলা প্রত্যেকটা ক্লাসরুমে যাতে আওয়াজটা পাওয়া যায়, সেই জন্য ওই ধাতুটাকে ব্যবহার করা হয়। কারণ ধাতুতে আঘাত করলে আওয়াজ অনেক জোরে পাওয়া যায়, একটা ধাতব আওয়াজ তৈরি হয় যেটা অন্যরকম তীক্ষ্ণ, যেটা অনেক দূর অবধি যায়। কিন্তু আমি যদি টেবিলে ডাস্টার দিয়ে মারি সেটা পুরো ক্লাসরুম শুনতে পাবে ঠিকই, কিন্তু পুরো স্কুল শুনতে পাবে না। কিন্তু আমি যদি একটা ঘন্টায় আওয়াজ দিই সেটা পুরো স্কুলের প্রত্যেকটা ক্লাসরুম শুনতে পাবে। তাহলে তাহলে 7th যে পয়েন্টটা সেটা হচ্ছে এরা কিন্তু সোনোরাস। আচ্ছা, তাহলে মেটাল এবং নন মেটাল মোটামুটি এইভাবে তাদেরকে ফিজিক্যালি তাদেরকে আলাদা করা যায়। কিন্তু কেমিক্যালি মেটাল আর নন মেটালের মধ্যে প্রধান পার্থক্য কি? মেটাল তাদের সবসময় টেন্ডেন্সি থাকে ইলেকট্রন ছেড়ে তারা পজিটিভলি চার্জড হবে। মেটাল তারাই হবে কেমিক্যালি যারা ইলেকট্রন দিতে চায়। ইলেকট্রন দেওয়ার টেন্ডেন্সি যার যত বেশি, তার মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম তত কিন্তু বেশি হবে। আর নন মেটাল কারা? যারা তার ইলেকট্রনকে গ্রহণ করে নেগেটিভলি চার্জড হতে চায়, বা তারা তাদের মধ্যে থাকা ইলেকট্রনকে শেয়ার করে, তার পাশের আরেকজনের সঙ্গে শেয়ার করে। যদি তারা ইলেকট্রনকে শেয়ার করে বা ইলেকট্রনকে নিয়ে নেয় তখন তারা হবে নন মেটাল। তাহলে ধাতব এবং অধাতব ধর্মের কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে এইটাই মেন, এর উপর ডিপেন্ড করে কিন্তু তারা বিভিন্ন ধরনের বন্ধন সৃষ্টি করে। ওই যে আমরা বললাম না কম্পাউন্ড বা যৌগ, সেই যৌগটা 2 ধরনের হয়। একটা হচ্ছে আয়নীয় যৌগ, মোটামুটিভাবে 2 ধরনের হয়। একটা হচ্ছে আয়নীয় যৌগ বা আয়নিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো আয়নিক যৌগ কারা তৈরি করবে? যেখানে আয়ন তৈরি হবে। আয়ন তৈরি কখন হবে? কেউ ইলেকট্রন দেবে, সেই ইলেকট্রনটা কেউ নেবে, একজন দেবে আর একজন নেবে, তবেই কিন্তু আমাদের এই আয়নীয় যৌগটা তৈরি হবে। আর যখন ইলেকট্রন শেয়ার করবে তখন আমার কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হবে। তাহলে পৃথিবীতে যত রকম আয়নিক কম্পাউন্ড আছে সেখানে মনে রাখতে হবে অবশ্যই একজন মেটাল থাকবে। মেটালিক ক্যারেক্টার যদি না থাকে তাহলে কিন্তু সেখানে আয়নিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব হবে না। আর নন মেটাল তাদের 2টো ধর্ম আছে, একটা কি, যে তারা হয় ইলেকট্রন নেবে নয়তো ইলেকট্রন শেয়ার করবে। তাহলে নন মেটালরা আয়নিক কম্পাউন্ডেও নন মেটাল থাকে, কোভ্যালেন্ট কম্পাউন্ডেও কিন্তু নন মেটাল থাকে। কোভ্যালেন্ট কম্পাউন্ডে কোনো মেটাল বা ধাতু কখনোই থাকবে না। ধাতব ধর্ম যাদের আছে তারা কিন্তু আয়নিক কম্পাউন্ডই তৈরি করবে। তো এইটা হলো মোটামুটি মেটাল এবং নন মেটালের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল ডিফারেন্স। তাহলে মেটালয়েড কি? মেটালয়েড হচ্ছে ধাতুকল্প। ধাতুকল্প কি? যার মধ্যে ধাতুর ধর্ম অল্প আছে আর অধাতুর ধর্ম অল্প রয়েছে, মানে দুজনের মাঝামাঝি। সেরকম মেটালয়েড কারা কারা হয়? মেটালয়েডস কারা? সিলিকন, বোরন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা সবাই হচ্ছে মেটালয়েড। মেটালয়েডরা কীরকম হয়? তারা যে আমি কি বললাম, মেটালটা কন্ডাক্টর, দে আর গুড কন্ডাক্টর, আর নন মেটালরা কি হয়? ব্যাড কন্ডাক্টর।
আর মেটালয়েডরা কি হয়? মেটালয়েডরা হয় সেমিকন্ডাক্টর, মানে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী তার মানে পরিবাহীদের মতন তারা অতটাও ভালো তড়িৎ পরিবহন করে না, আবার অন্তরক বা নন কন্ডাক্টরদের মধ্যে একদম যে তড়িৎ পরিবহন করবে না সেটাও নয়, তারা মাঝামাঝিভাবে তড়িৎ পরিবহন করে। এই সেমিকন্ডাক্টররা কারা? তারা জেনারেলি মেটালয়েডরাই হয়। তো মেটালয়েডের এরকম আমি 5টা উদাহরণ তোমাদের দিলাম। এইগুলো অপশানে আসে যে কোনটা মেটালয়েড বলে অপশন দিয়ে দিল, তার মধ্যে এই 5 জনের যে কেউ যদি উপস্থিত থাকে তাহলে আমরা বলতে পারবো যে সেইটাই সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে আমরা এলিমেন্টের মধ্যে ক্লাসিফিকেশন করলাম। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড কত ধরনের? এক হচ্ছে ইনঅর্গানিক বা অজৈব, আর হচ্ছে অর্গানিক বা জৈব যৌগ। অজৈব যৌগ আর জৈব যৌগ। অজৈব যৌগ যেইগুলো জীব দেহে তৈরি হয়নি, জীব দেহে হয়তো থাকলেও সেটা বাইরে থেকে আসে, জীব দেহে তৈরি হয় না, সেটা হচ্ছে আমাদের অজৈব যৌগ, যেটা আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রচুর পরিমাণে আছে। আর জৈব যৌগ যেগুলো জীব দেহে তৈরি হচ্ছে, জীব দেহে যে জৈব যৌগগুলো তৈরি হয় তার মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর কিছু পরিমাণে নাইট্রোজেন। কার্বন আর হাইড্রোজেন এরাই হচ্ছে মেন। আমাদের জীবদেহে যা যা ধরনের পদার্থ রয়েছে যেগুলোকে আমরা জৈব যৌগ বলি তার মেন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। এই কার্বন আর হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো জীবদেহে তৈরি হয় সেগুলো হচ্ছে আমাদের জৈব যৌগ। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, এনজাইম, যাবতীয় যা জিনিস আমরা যেগুলো খাই, যেগুলো জীবদেহ থেকেই তো আসে, উদ্ভিদের থেকে আসে কি প্রাণীর থেকে আসে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, যাবতীয় যা জিনিস সেই সব হচ্ছে আমাদের জৈব যৌগ। আর অজৈব যৌগ কি? অজৈব যৌগ হচ্ছে যেগুলো পৃথিবী পৃষ্ঠে থাকে, আমাদের দেহে তৈরি হয় না। আমাদের বায়ুর বিভিন্ন বায়ুতে যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে, যেমন কি বলবো, কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে জল, তারপরে আরও অনেক ধরনের নাইট্রোজেন ডাই অক্সাইড, বিভিন্ন ধরনের মিক্সচার, সেই সবগুলো হচ্ছে আমাদের অজৈব যৌগ। এইগুলো কিন্তু কম্পাউন্ড, মানে এদের মধ্যে কিন্তু কেমিক্যালি বন্ড রয়েছে। বিভিন্ন লবণ, NaCl, তারপর হচ্ছে যে চুনা পাথর, CaCO3, এরা সবাই হচ্ছে অজৈব যৌগ। তাহলে মোটামুটি আমাদের কম্পাউন্ডের ক্লাসিফিকেশনটা আজকে পড়ালাম। নেক্সট দিন আমরা মিক্সচার কত ধরনের হয়, তাদের কি কি প্রপার্টি, সেইটা নিয়ে আলোচনা করব।